এখানকার ডাক্তাররা বলতেছিল যে আমরা ওনাকে আইসিইউ থেকে বের করে সিটি স্ক্যান রুমে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না, আর আপনি ওনাকে এখান থেকে মানে দেশের বাইরে নেওয়ার সাহস করতেছেন। সো তখন আমি ডাক্তারকে বলি যে আমি কি ওকে বিদেশে নিয়ে গেলে মানে বেটার কোনো উন্নত কোনো ট্রিটমেন্ট আছে কিনা। তো ওনারা বলে যে আপনি যেখানে নিয়ে যান এটার আসলে আর কোনো ট্রিটমেন্ট নাই। আপনার প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক নেতিবাচক কথা আমরা শুনেছি, কিন্তু সেই নেতিবাচকতাকে আপনি ইতিবাচকতায় মোড় ঘুরিয়ে দিয়েছেন আপনার কাজ দিয়ে, আপনার স্বামীর প্রতি আপনার দায়িত্ববোধের পরিচয় দিয়ে। আমরা একটু শুনতে চাই, ভাইয়া যখন অসুস্থ হলেন তারপর থেকে আপনার যে দীর্ঘ যাত্রা, ব্যাংককে হচ্ছে ব্যয়বহুল চিকিৎসা, পুরো গল্পটাই একটু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। মোড় ঘুরিয়ে দেওয়ার বা না দেওয়ার, মানুষ আসলে একটা মানে বয়সের ব্যবধান থাকলে আমরা না সব কিছু একটা ধারণা করে নিই। আমরা এরকম দেখছি যে ছোটোবেলায় আমাদের গ্রামে অনেক বয়সের গ্যাপে বিয়ে হয়, বাট যেহেতু আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সো দেখা গেছে যে একটু কম বয়স বেশি বয়স বিয়ে হলে আমরা অনেক কিছু আসলে ভেবে নিই, বাট মানুষ যার যার জীবনেরটা কিন্তু সেই বলতে পারে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে যেটা সত্যি সেটা কিন্তু সত্যি, আপনি যতই সত্যিটাকে মানে যত নেতিবাচকতা হোক আর ইতিবাচকতা হোক যেটা দিয়ে আপনি ঢাকতে চান, আলটিমেটলি যেটা সত্যি এটা একদিন না একদিন মানে প্রকাশ হবে বা মানুষ বুঝতে পারবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে অক্টোবরের 4 তারিখে হচ্ছে হঠাৎ করেই ঘুমের মধ্যে সে অসুস্থ হয়ে যায়, সিজারের মতো আর কি, খিঁচুনি। তো যখন খিঁচুনি হয় তখন সে ঘুমের মধ্যে আমাকে মানে ধাক্কা দিতেছিল। তো আপনি কি জানেন একটি ভালো সানস্ক্রিন ব্যবহার করে আপনিও পেতে পারেন ভালো অনুভূতি। আমলকি ইন্টেন্সিভ স্কিন ব্যারিয়ার ক্রিম অন্যান্য সাধারণ সানস্ক্রিন ব্যবহার করার চেয়ে ভালো কাজ করে। এটি সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং দাগ মুক্ত রাখে। আমলকি ইন্টেন্সিভ স্কিন ব্যারিয়ার ক্রিম আপনার ত্বকের জন্য নিখুঁত পছন্দ। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। তখন আমি বুঝতেছিলাম যে মানে ও সামথিং ইজ রং। আমি তখন পানি দিলাম ওর মুখে, তখন আমি দেখলাম যে ও কথা বলতেছে না। আমি ফার্স্টে ভাবছিলাম যে ও হয়তো ঘুমের ঘোরে এরকম করতেছে। তো দেখি ওকে আমি আর জাগাইতে পারতেছি না, তো এরকম করে 2 মিনিট চলে যায়। তো পরে আমি লাইট অন করে, মানে আমার সবসময় একটা কনসার্ন থাকতো যে আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে, এর আগেও সে 2 বছর আগে একবার লাইফ সাপোর্টে ছিল, তো ওর স্বাস্থ্যের বিষয়ে আমার সবসময় একটা আমি কনসার্ন থাকতাম। তো যখন আমি দেখলাম যে ও এরকমই করতেছে, তো তখন আমি সাথে সাথে ফার্স্টে হচ্ছে আমার বোনকে ফোন দিলাম, ও আমার নিচের ফ্লোরেই থাকে। তো তারপরে আমি সাথে সাথে আমার ড্রাইভারকে কল দিলাম যে তাড়াতাড়ি মানে গাড়ি বের করো, যে ওকে হসপিটালে নিয়ে যাবো। তো তখন আমার ভাই বোন উপরে আসলো, ওরা ওর হাত পা মালিশ করলো। তো ওর কোনোভাবেই আর মানে ও কোনো কথা বলতেছিল না, জাস্ট খিঁচুনি দিচ্ছিল আর কি। সো আমি খেয়াল করলাম যে ও টাং বাইট করতেছে। তো আমরা জাস্ট এই টোটাল ঘটনাটা 10 মিনিটসের মতো। তখন আপনার 5:30 বাজে। আমি সাথে সাথে ওকে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই। তো ওর মধ্যে ইমার্জেন্সিতে কল করা ছিল আগেই, তো ওনারা হচ্ছে বাইরে দাঁড়াইছিল, তো ওইভাবে ওকে নিয়ে যাওয়া হয়। তখন ওরা হচ্ছে ওদের যে ট্রিটমেন্ট সেটা চালু করে। দেন ওরা আমাকে বলে যে ম্যাডাম স্যারকে তো আইসিইউতে লাইফ সাপোর্ট দিতে হবে, তো আমরা সেখানে নিয়ে যাচ্ছি। অ্যান্ড ওরা সিটি স্ক্যান করায়, বাট ওরা ঠিক ধরতে পারছিল না যে ওর কী হয়েছে। ওই দিন আর কিছুই ধরতে পারে না, ওইভাবে আইসিইউতে থাকে। পরের দিন সকালে হচ্ছে যে আপনার প্রফেসর আসে, ওকে দেখে, দেন অ্যাগেন একটা সিটি স্ক্যান করতে বলে। তো ওই সিটি স্ক্যানটা করে পরের দিন একদম বিকাল 5টার দিকে, তখন অলমোস্ট 36 আওয়ার্স গন। তখন সিটি স্ক্যান করে বলে যে আপনার হাজব্যান্ডের একটা মানে মারাত্মক ব্রেন স্ট্রোক হয়েছে, যেটা আসলে আর কিছু করার নেই। তো আমরা যেটা জানি যে স্ট্রোকের ক্ষেত্রে আসলে 6 আওয়ার্সের মধ্যে আসলে ট্রিটমেন্ট শুরু করতে হয়। তো যেহেতু এটা 36 ঘন্টা পার হয়ে গেছে, তখন অলরেডি ওর ব্রেন হচ্ছে যেটা সোয়েলিং শুরু হয়ে গেছে। সো তখন আমি রাতেও যিনি ডাক্তারদের সাথে পুরো একটা টিম, নিউরোসার্জন সবাই আমার সাথে বসে, দেন বলে যে আপনার আর কিছু করার নাই, উনি এইভাবে যতক্ষণ বেঁচে থাকে। তখন আসলে মানে এটা আসলে কেউ মানে আমার মনে হয় না যে যা মানে কেউ এটা শুনতে চায় যে আপনার প্রিয় মানুষ আপনার চোখের সামনে চলে যাবে, মানে আপনার কিছু করার থাকবে না। সো তখন আমি ডাক্তারকে বলি যে আমি কি ওকে বিদেশে নিয়ে গেলে মানে
বেটার কোনো উন্নত কোনো ট্রিটমেন্ট আছে কিনা। তো ওনারা বলে যে আপনি যেখানে নিয়ে যান এটার আসলে আর কোনো ট্রিটমেন্ট নাই। তো তখন আমি কয়েক জায়গায় কথা বলি, সিঙ্গাপুরের কথা বলি, ব্যাংককের কথা বলি, বিকজ মানে আমার ছিল যে যদি 1%ও চান্স থাকে সেটাকে আমি কাজে লাগাইতে চাই। সো সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ থেকে তখন ওর এটা অ্যাকসেপ্ট করে এবং ব্যাংককের বার্মনঘাট থেকে অ্যাকসেপ্ট করে। তখন আমি মানে ওরা বলে তুমি পেশেন্টকে নিয়ে আসো, তখন আমি এখানে বলি যে না আমি নিয়েই যাবো। আমার মানে আমি যদি আমার বেস্ট ট্রাইটা না করি আমার সারা জীবন রিগ্রেট হবে যে আমি করতে পারলাম না কিছু, আমার কাছে অপশন ছিল, আমি কেন অপশনটা নিলাম না, যদি বিদেশে নিলে ভালো হয়ে যায়, উন্নত ট্রিটমেন্ট চিকিৎসা গেলে। তো ওইটা ভেবে আমি তখন এখান থেকে আমি কেস সামারি নেই, বিদেশে পাঠাই, ওরা নিয়ে যেতে বলে। তো তখন সিঙ্গাপুরের আমার হাজব্যান্ড যেহেতু ব্রিটিশ সিটিজেন ছিল, তো ওর আসলে ভিসা সংক্রান্ত কোনো ইস্যু ছিল না, বাট আমার সিঙ্গাপুরের ভিসা ছিল না, বাট ইমার্জেন্সি ভিসা করতেও একদিন লাগবে। সো আমার হাতে সে 24 ঘন্টা সময় নাই, যেখানে ডাক্তার বলছে যে কোনো সময় আপনি তাকে হারাই ফেলতে পারেন। পরবর্তীতে আমার ব্যাংককের ভিসা ছিল, সো যেহেতু ব্যাংকক থেকেও এটা অ্যাকসেপ্ট করছে বার্মনঘাট থেকে, তো তখন আমি ওই দিনই এয়ার অ্যাম্বুলেন্স কথা বলে। তো কিন্তু আনফর্চুনেটলি ওই দিন থাইল্যান্ডের কোনো এয়ার অ্যাম্বুলেন্স আমরা পাচ্ছিলাম না, সব বুকড ছিল। তখন আমি আসলে অলমোস্ট আমাকে ডাবল পেমেন্ট করে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনিয়ে, ওইটাও অনিশ্চিত ছিল কারণ তখন আসলে 5ই আগস্টের পরে দেশের চিত্র চেঞ্জ হয়ে গেছে। তখন NSI DGFI ক্লিয়ারেন্স লাগে এবং রাতের মধ্যে তারা আসলে ক্লিয়ারেন্স দিতে চাচ্ছিল না, বলতেছিল পরের দিন, কারণ রাজনৈতিক ইস্যু কিনা অনেক কিছু ব্যাপার থাকে। বাট আল্লাহ সহায় ছিল যে ওই দিন আসলে ওনাদেরকে যখন আমার ছবি পাঠানো হয় দেখে আমাকে চিনে এবং বুঝে যে আমি কোনো পলিটিক্যাল মানে কোনো ব্যক্তি না, পরে ওনারা ক্লিয়ারেন্স দিয়ে দেয় ওই দিন রাতেই। পরের দিন সকালে 10টায় আসলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসে, ওখান থেকে আপনার ডাক্তাররা এসে এখান থেকে বুঝে নেয়। দেন আমি ওকে মানে ওই সময়টা আসলে এমন ছিল যে এখানকার ডাক্তাররা বলতেছিল যে আমরা ওনাকে ICU থেকে বের করে সিটি স্ক্যান রুমে নেওয়া যাওয়ার সাহস পাচ্ছি না, আর আপনি ওনাকে এখান থেকে মানে দেশের বাইরে নেওয়ার সাহস করতেছেন। বাট আমার কাছে আসলে কোনো অপশন ছিল না, মানে অবশ্য মনে হচ্ছে যে আমি 1% চান্সও মিস করবো না।